পাহাড়ি এক প্রত্যন্ত গ্রামের ছেলে পেড্ডি, যেই গ্রামের নামও কেউ জানত না। সেখানে জীবন ছিল অনেক বেশি কঠিন। এই সবকিছুর মধ্যে পেড্ডির বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি ছিল উজ্জি। কিন্তু পেড্ডি শুধু নিজের প্রেমেই ডুবে থাকার মানুষ নয়, তার বুকে ছিল এক আলাদাই স্বপ্ন। যেই গ্রামের নামও কেউ জানত না, সেই গ্রামকেই সে তার নিজের খেলার মাধ্যমে পুরো বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিতে চায়। অলিম্পিকে জিতে দেশের জন্য নিয়ে আসতে চায় স্বর্ণ পদক। কিন্তু একটা সময় সে সেই সুযোগটাও হারিয়ে ফেলে। কিন্তু পেড্ডি তো দমে যাওয়ার পাত্র নয়। সে এবার তার গ্রাম আর দেশের জন্য এমন এক পদক্ষেপ ওঠায় যা দেখলে আপনারও গা শিউরে উঠবে। চলুন তাহলে আর দেরি না করে পেড্ডির জীবনের এই অসাধারণ গল্পটা জেনে আসা যাক। মুভির নাম পেড্ডি। সময়টা 2016 সাল। আমরা মিস্টার বিশ্বাসকে দেখি। সে একজন স্পোর্টস সিলেক্টর, অর্থাৎ ক্রীড়া নির্বাচক। অলিম্পিকের জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে সেরা খেলোয়াড়দের বেছে নেওয়ার কাজই করেন তিনি, যাতে তারা ভারতের হয়ে অলিম্পিকে অংশ নিয়ে স্বর্ণ বা রৌপ্য পদক জিততে পারে আর দেশের জন্য সম্মান কুড়িয়ে আনতে পারে। তো দেখা যায় মিস্টার বিশ্বাস অলিম্পিক অ্যাসোসিয়েশনে যায়, আর সেখানেই আমরা সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেখি। সে খুবই রাগান্বিত হয়ে বলতে থাকে, অলিম্পিকে ভারতের ফলাফল অত্যন্ত হতাশাজনক। 130 কোটিরও বেশি জনসংখ্যার দেশে মাত্র 2টি পদক পাওয়া সত্যিই লজ্জার বিষয়। আমার তো লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। সে আরো বলতে থাকে, আমি তোমাদের বিশ্বমানের সুবিধা দেই, অর্থের ব্যবস্থা করি, সব রকম সহায়তা করার চেষ্টা করি, কিন্তু তারপরেও তোমরা কিছুই করতে পারো না। এর পরবর্তী মিটিং এর মধ্যে তোমরা যদি এর কোনো ব্যাখ্যা দিতে না পারো যে আমরা কেন এতটা পিছিয়ে আছি আর কিভাবে এখান থেকে উন্নতি করা যায়, তাহলে কিন্তু আমি পুরো অ্যাসোসিয়েশনটাই বন্ধ করে দিব। আর ফেডারেশন থেকে যে অর্থ আসে তা সরকারকে দিয়ে দিব, যাতে তারা প্রতিরক্ষা আর অবকাঠামো উন্নয়নে ব্যবহার করতে পারে। কেননা খেলাধুলায় আমরা অনেক পিছিয়ে আছি। খামোখা এখানে টাকা লাগিয়ে লাভ কি? বছরের পর বছর যাচ্ছে, কিছুই করতে পারছি না আমরা। তিনি আরো বলেন যে ঘরে উপস্থিত কেউই নিজে খেলাধুলা করে না, আবার নিজেদের সন্তানদেরও খেলাধুলায় উৎসাহ দেয় না। কারো ছেলে MBBS পড়ছে, আবার কারো ছেলে মেয়ে বিদেশে গিয়েছে পড়াশোনা করতে, আবার কারো সন্তান IIT-তে রয়েছে। কেউই চায় না তার সন্তান খেলোয়াড় হোক। এটা কেমন কথা? যারা এর সাথে যুক্ত আছে তাদের ছেলেমেয়েরাই যদি অন্যদিকে চলে যায়, তাহলে দেশের খেলাধুলার উন্নতি হবে কিভাবে? খেলাধুলার মাধ্যমেও যে দেশের উন্নয়ন করা সম্ভব, সেটা কি আপনারা বোঝেন না? আপনারাই খেলোয়াড় বাছেন, অথচ আপনাদের পরিবারের কেউই খেলার সাথে যুক্ত না। ব্যাপারটা কেমন না? এরকম হলে অলিম্পিকে পদক জিতবে কে? এভাবে সে আরো অনেক কথা বলে। তো এই কথাগুলোর পর মিস্টার বিশ্বাস ও তার সহকর্মীরা একটা চূড়ান্ত সতর্কবার্তা বা আলটিমেটাম পেয়ে যায়। তবে তারা কিছুই বলতে পারে না। যাক, এভাবেই মিটিংটা শেষ হয়। আর মিটিং শেষে ফেরার পথে মিস্টার বিশ্বাস ভাবতে থাকে যে কোথা থেকে এমন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা যায় যে দেশের জন্য মেডেল নিয়ে আসবে। তখনই সে দেখে গোদাবরী নদীর ওপরের একটা সেতু থেকে একজন মানুষ ঝাঁপ দিচ্ছে। এটা দেখেই সে মনে মনে ভাবে, এখানে না আছে নিরাপত্তা, না আছে সচেতনতা। এমন দেশে মানুষ কিভাবে পদক জিতবে? একটা স্কুটারে 4টা শিশু আর তাদের বাবা মা গাদাগাদি করে বসে আছে। তারা তো এটাও জানে না নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ, বা পরিবার পরিকল্পনা কি সেটাও তারা বোঝে না, বা বুঝতে চায় না আর কি। এমন দেশের ভবিষ্যৎই বা কি হতে পারে? এরপরই সে একটা বাস ভর্তি ছেলেদের দেখতে পায়, যারা খুব চিৎকার চেঁচামেচি করছিল, আনন্দ উল্লাস করছিল। মিস্টার বিশ্বাস তখন তার ড্রাইভারকে বলে, এই বাসটাকে অনুসরণ করো তো। ড্রাইভারও তার কথা মতো বাসটাকে অনুসরণ করতে থাকে। আর একটা সময় তার একটা মাঠে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে তিনি দেখেন রাজ্য পর্যায়ের খেলোয়াড় বাছাই চলছে। গ্রামের অনেক প্রতিভাবান ছেলে সেখানে অংশ নিচ্ছে। কেউ ক্রিকেটের জন্য, কেউ কুস্তির জন্য, কেউ আবার দৌড়ের জন্য প্রতিযোগিতা করছে। সবাই বেশ প্রতিভাবান, আর প্রত্যেককেই তাদের অনুপ্রেরণার কথা জিজ্ঞেস করা হলে কেউ সচিন টেন্ডুলকারের নাম বলছে, কেউ উসেন বোল্টের নাম বলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনেক ছেলে একটা ব্যক্তির নাম বলছে যার নাম পেড্ডি। সবার খেলার ধরন আলাদা হলেও তাদের সবার মুখে ছিল একই নাম, পেড্ডি। কুস্তি, দৌড়, ক্রিকেট সব ক্ষেত্রেই তারা পেড্ডিকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করছে। এ কথা শুনে মিস্টার বিশ্বাসও খুব অবাক হয়ে যায়। তিনি ভাবতে থাকেন, এই পেড্ডিটাকে, যার নাম সবাই জানে, কিন্তু খেলার ধরন ভিন্ন হলেও অনুপ্রেরণা হিসেবে সবাই তার নাম বলছে, ব্যাপারটা কি? এরপর আমরা দেখি মিস্টার বিশ্বাস পেড্ডির সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে। তখনই একজন লোক তার কাছে আসে আর পেড্ডির সম্পর্কে বলতে শুরু করে। সে জানায়, পেড্ডি আমাদের এই গ্রামেই থাকে। আপনি চাইলে আমি আপনার সঙ্গে তার দেখা করিয়ে দিতে পারি। তবে আপনি যে পাথরের উপর বসে আছেন,
এটাকেও সবাই পেড্ডি পাথর বলেই ডাকে। এ কথা শুনে এবার মিস্টার বিশ্বাস হেসেই ফেলে আর বলতে থাকে, এমনও কি হতে পারে? তখন লোকটা ব্যাখ্যা করে যে আসলে একসময় পেড্ডি এত জোরে বল মেরেছিল যে সেই বল এসে এই পাথরের কাছে পড়েছিল। মিস্টার বিশ্বাস এ কথা শুনে বলে, এই মাঠ থেকে কেউ বল মারলে তো এখানে এসে পড়তেই পারে, এটা আর এমন বড় কি ব্যাপার? তখন লোকটা উত্তর দেয়, না স্যার, এই মাঠ থেকে নয়, এখান থেকে দুইটা মাঠ পেরিয়ে তৃতীয় মাঠ থেকে পেড্ডি বল মেরেছিল আর সেটা এসেই এখানে পড়েছিল। এ কথা শুনে মিস্টার বিশ্বাস সত্যিই হতবাক হয়ে যায় আর পেড্ডির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। এরকম প্লেয়ারের সাথে তো দেখা অবশ্যই করতে হবে। তবে জানা যায় পেড্ডির সঙ্গে দেখা করতে যাওয়াটা এতটাও সহজ নয়। সেখানে কোনো গাড়ি বা ট্রেন যায় না, জঙ্গলের পথ ধরে হেঁটে হেঁটে যেতে হয় পাহাড়ের ওপারে। সেখানে একটা গ্রাম আছে, সেই গ্রামেই থাকে পেড্ডি। আমরা দেখি সেই লোকটার সঙ্গে মিস্টার বিশ্বাসের যাত্রা শুরু হয়, কারণ তিনিও খুব আগ্রহের সঙ্গে জানতে চান এই পেড্ডিকে, যার নাম প্রতিটা খেলোয়াড়ের মুখে মুখে ঘুরছে। এরপর সেই লোকটা পেড্ডির অতীতের গল্প বলতে শুরু করে। সময়টা 1990 সাল। আমরা দেখি রামপুজি নামে একজন ব্যক্তি বিজয়নগর শহরে থাকেন। সেখানে তার এক প্রতিদ্বন্দ্বীও আছে যে ক্রিকেট খেলে আর এলাকায় ক্রিকেটের ওস্তাদ হিসেবে পরিচিত। অন্যদিকে পেড্ডি একজন পাহাড়ি শ্রমিক। তার নিজের একটা গ্রাম আছে, কিন্তু সেই গ্রামের কোনো নির্দিষ্ট নামও নেই। জীবিকা নির্বাহের জন্য সে বিজয়নগরে কাজ করতে আসে। সেখানে শ্রমিকদের নিয়ে নিলাম হয় আর সেখানেই উপস্থিত ছিল পেড্ডি। এবার কে পেড্ডিকে কাজের জন্য নিবে সেটা নিয়েই নিলাম হচ্ছিল। নিলাম শুরু হয় টাকা থেকে। রামপুজি প্রতি 100 টাকার উপর আরো 1 টাকা করে বাড়িয়ে পেড্ডির জন্য দর হাঁকে। শেষ পর্যন্ত দেখা যায় সেই পেড্ডিকে নিজের দলে নিয়ে নেয়। এরপর আমরা দেখি পেড্ডি কাজ করতে থাকে। সে কাজ করছিল একটা গুড় তৈরির কারখানায়। তার হাতে তৈরি গুড় এতই ভালো যে কলকাতার অনেক ব্যবসায়ী সেটা কিনতে চায়। তার গুড়ের অনেক নামডাক রয়েছে। দেখা যায় কারখানার কাজ শেষ করেই পেড্ডি সরাসরি চলে আসে ক্রিকেট মাঠে। সেখানে রামপুজি এবং তার প্রতিদ্বন্দ্বীর মধ্যে একটা ক্রিকেট ম্যাচ শুরু হয়ে যায়। প্রতিপক্ষ দল 160 রান করেছে, তাই রামপুজিদের জিততে হলে এখন 161 রানের দরকার। কিন্তু তাদের দলের প্রায় সব খেলোয়াড় 100 রান হওয়ার আগেই আউট হয়ে যায়। তারা ঠিকমতো খেলতেই পারছিল না। ঠিক তখনই মাঠে নামে পেড্ডি, আর সে মাঠে নেমেই দুর্দান্ত ব্যাটিং শুরু করে, যেন একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। একের পর এক বাউন্ডারি মারতে থাকে। তার খেলা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত একটা 4 মেরে সে তার দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। শেষ মুহূর্তে তাকে রামপুজি বলে, শেষের বিজয়ের শটটা আমিই মারব। কিন্তু পেড্ডি তখন মজা করে বুঝিয়ে দেয় যে তার কাছে কথার কোনো মূল্য নেই। ম্যাচ জেতানোর কাজটা সে নিজেই করবে। শেষ পর্যন্ত দেখা যায় শেষ শটটা পেড্ডিই মারে আর তাদের দলটা জিতে যায়। অর্থাৎ শেষ বিজয় পেড্ডিই ছিনিয়ে আনে। এটা দেখে তো তার গ্রামের সবাই খুব খুশি হয়ে যায়, কারণ প্রতিটা ম্যাচে তার উপর টাকাবাজি ধরা হতো। পেড্ডি জিতলে সে 601 টাকা পেত, আর সেই টাকায় পুরো গ্রামের মানুষ কিছুটা স্বস্তিতে জীবন যাপন করতে পারত। আর পেড্ডিও নিজের গ্রামের জন্য খুশি মনেই সবকিছু করত। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে গুড়ের কারখানার দৃশ্য দেখানো হয়। সেখানে দেখা যায় পাহাড়ি গ্রামের শ্রমিকরা দুজন মিলে সারাদিন কাজ করেও মাত্র 20 টাকা পেত, অথচ বিজয়নগরের একজন শ্রমিক একাই 20 টাকা মজুরি পেত। এর কারণ ছিল পাহাড়ি মানুষগুলোর কোনো সরকারি পরিচয় ছিল না। তাদেরকে সবাই তুচ্ছ তাচ্ছিল্যের চোখেই দেখত। তাদের কাছে আধার কার্ড, রেশন কার্ড বা সরকারি স্বীকৃত কোনো পরিচয় পত্রই ছিল না। এক কথায় বলতে গেলে তারা ছিল অনেক বেশি অবহেলিত। তারা যেন সমাজের কাছে একেবারেই অচেনা আর নামহীন মানুষ। তারা কোথা থেকে এসেছে, কোথায় যাবে, এমনকি কেউ মারা গেলেও কারোর কোনো মাথা ব্যথা ছিল না। এ কারণেই তাদের এত কম মজুরি দেওয়া হতো। এমনকি রাতে একটু ঘুমানোর জন্য তাদের টাকা দিতে হতো। দেখা যায় তারা একটা গুদাম ঘরে গিয়ে ঘুমাতো। সেই সুবিধার জন্য প্রতিদিন মাথা পিছু 2 টাকা কেটে নেওয়া হতো। এভাবেই তারা কঠিন জীবন কাটাচ্ছিল। তাদের তো পরার মতো ভালো কাপড়ও ছিল না। বিজয়নগরের লোকজনের ফেলে দেওয়া পুরনো কাপড়ই তারা ব্যবহার করত। এছাড়া তারা করবেই বা আর কি। তাদের খাবারের অবস্থাও খুব একটা ভালো ছিল না। তাদের হাতে পর্যাপ্ত টাকাও থাকতো না। কোনো মতে দিনমজুরি আর মাঝে মধ্যে ম্যাচ জিতে যেই সামান্য কিছু আয় হতো সেটার উপরেই তাদের জীবন চলতো। এরপর সেই লোকটা মিস্টার বিশ্বাসকে বলতে থাকে, আমরা ভোরে বের হতাম, সূর্য ওঠার আগেই বের হতাম, কিন্তু গ্রামে ফিরতে ফিরতে সূর্য ডুবে যেত। তাদের মধ্যে একজন ছিল সুরি, যাকে সবাই কিছুটা পাগল বলতো। সুরির সবসময় একটাই স্বপ্ন ছিল, তাদের গ্রামের কাছে যেন ট্রেন থামে। সে বলতো, যদি ট্রেন এখানে থামে
তাহলে আমাদের জীবন বদলে যাবে। আমরা মাত্র 1 ঘন্টায় বিজয়নগর পৌঁছে যেতে পারবো, শহরে সহজেই কাজ করতে পারবো আর অন্যান্য মানুষের মতো জীবন যাপন করতে পারবো। আমাদের এভাবে আর কষ্ট করে জীবন যাপন করতে হবে না। সে সব সময় ট্রেন থামানোর জন্য পতাকাও নাড়ত, কিন্তু কখনো কোনো ট্রেনই সেখানে থামতো না, কারণ বাস্তবে এই মানুষগুলোর কোনো সরকারি অস্তিত্বই ছিল না, যেন তাদের গ্রাম বা তাদের জীবন কারো কাছে গুরুত্বপূর্ণ নয়। তাই ট্রেনগুলো কখনো না থেমেই সেখান থেকে চলে যেত। তাদের গ্রামে তো কোনো হাসপাতালও ছিল না। কারো জ্বর বা অসুস্থতা হলে তাকে ঘন্টার পর ঘন্টা জঙ্গলের পথ পেরিয়ে হাসপাতালে নিয়ে যেতে হতো। অনেকে তো হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যেত। আর এই যে পেড্ডি, সে সব সময় সুরিকে সাহায্য করত, তাকে কিছু কিছু টাকা দিত। সুরি বলতো, আমাকে ডাক টিকিট কিনতে হবে, আমি সরকারের কাছে চিঠি পাঠাবো। আর এভাবেই সে টানা 30 বছর ধরে বিভিন্ন সরকারের কাছে চিঠি লিখেছে। সম্ভাব্য সকল চেষ্টা করেছে সে, কিন্তু তবুও ট্রেন তাদের গ্রামের জন্য কখনো থামেনি, কারণ তাদের কাছে আধার কার্ড ছিল না, আর না ছিল রেশন কার্ড, আর না ছিল কোনো সরকারি পরিচয়। তাই সরকার তাদেরকে মানুষ বলেও গণ্য করত না। সরকারের কাছে তারা ছিল শুধু দিনমজুর, যারা খুব অল্প টাকার বিনিময়ে যে কোনো কাজ করতে বাধ্য। তো আমরা দেখি কাজকর্ম শেষ করে সবাই নিজেদের গ্রামে ফিরে আসে, সবাই তাদের পরিবারের সঙ্গে দেখা করে। তাদের মধ্যে সেই লোকটিও ছিল যে বর্তমানে মিস্টার বিশ্বাসকে গল্প শোনাচ্ছে। তার ঘরে একটা কন্যা সন্তান জন্মায়, কিন্তু সে খবর সে 2 দিন পর জানতে পারে। অন্যদিকে একজন বাবাকে দেখা যায়, সে তার ছেলের জন্য একটা স্লেটে 4টা অক্ষর লিখে নিয়ে আসে। সে তার ছেলেকে বলে, আমি যখন পরের বার কাজ থেকে ফিরবো তখন আরো 4টা অক্ষর লিখে আনবো, ততদিনে তুমি এগুলো শিখে নিও। বুঝতেই পারছেন এই গ্রামবাসীদের অবস্থা কতটা করুণ। তো এরপরে আমরা দেখি পেড্ডিকে, সে তার মায়ের সঙ্গেই থাকে। সে প্রায়ই তার মাকে বলে, আমার বিয়ে দিয়ে দাও, আমি আর একা থাকতে পারছি না মা, আমার তো এখন সঙ্গীর প্রয়োজন। এরপর আমরা দেখি ওজি আম্মাকে। তার বাবা একজন বড় নেতা হতে চায়, এমনকি সে তো মন্ত্রী হওয়ারও স্বপ্ন দেখে, কিন্তু গত 30 থেকে 40 বছর ধরে সে প্রতিটা নির্বাচনে রামপুজির মামার কাছে হেরে যাচ্ছে। এবার আমরা দেখতে পাই ওজি আম্মা নিজেই নিজের ক্ষেতের কিছু অংশে আগুন লাগিয়ে দেয়। তার ধারণা এতে মানুষের সহানুভূতি পাওয়া যাবে আর আশেপাশের 16টা গ্রামের ভোট তাদের দিকে আসবে, ফলে তার বাবা নির্বাচনে জয়ী হতে পারবে। এই ওজি আম্মা দেখতে যেমন সুন্দর, তেমনি সে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। যাক, দৃশ্য চলে যায় পরের দিন, যখন সে তার বাবার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল, তখন পেড্ডির তার উপর দৃষ্টি পড়ে। এক নজর দেখেই সে মুগ্ধ হয়ে যায়। সে তো তার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে, তার চোখ যেন আর ফেরেই না। সেদিন সকালেই উজ্জি আম্মা নির্বাচনী প্রচারণা চালায়, আর রাতের বেলা ভোটারদের আকৃষ্ট করার জন্য কিছু গ্রামবাসীকে লাল পানির বোতল, টাকা আর মাংস খাওয়ায়। আর ওদিকে মহিলাদের দেওয়া হচ্ছিল শাড়ি আর গয়না, যাতে তারা তাদের পক্ষেই ভোট দেয়। ভোটে জেতার জন্য কত কিছু, তাই না? এই সুযোগে পেড্ডি ও তার কয়েকজন বন্ধু চুপি চুপি সেখানে ঢুকে পড়ে। পেড্ডি গোপনে ওজি আম্মার সঙ্গে দেখাও করতে যায়। পেড্ডির বন্ধুরা বেশ ভয় পাচ্ছিল, কারণ ধরা পড়লে তো তাদেরকে মেরেই ফেলা হবে। তাই তার বন্ধুরা হঠাৎ করেই আলো নিভিয়ে দেয়। সুযোগ বুঝে পেড্ডি ওজির সামনে যায়, আর অন্ধকারে দুজনের মধ্যে কিছু একটা হয়ে যায়। তবে সেখানে আলো জ্বলার আগেই পেডি সেখান থেকে পালিয়ে যায়। এরপরে উজির বন্ধুরা তাকে বলে, এই ঘটনা যদি কোনোভাবে বাইরে ছড়িয়ে পড়ে তাহলে তো তোর সম্মান নষ্ট হবে, তাই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত একদম চুপ করে থাক, এটা নিয়ে কোনো তামাশা করিস না। তাই সেও চুপ করে থাকে। এরপর নির্বাচন যতই কাছে আসতে থাকে, উজ্জির জনপ্রিয়তা দেখে রামপুজি তো ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে। সে এবার সিদ্ধান্ত নেয় যে জনসমাবেশের মঞ্চেই তাকে অপমান করবে। তাই সে তার লোকদেরকে পাঠায়। একজন লোক ফুল দেওয়ার অজুহাতে মঞ্চে উঠে যায় আর গোপনে একটি ধারালো অস্ত্র দিয়ে উজ্জি আম্মার পোশাকের নিচের অংশ কেটে দেয়। পোশাকটি সাথে সাথে নিচে পড়ে যাবার উপক্রম হলে ঘটনাস্থলে উপস্থিত পেড্ডি দ্রুত ব্যবস্থা নেয়। সে তাড়াতাড়ি মঞ্চের ত্রিপল ছিঁড়ে ফেলে আর সেই ত্রিপলের নিচে নেমে এসে উজ্জিকে ঢেকে দেয়। যদিও একজন ফটোগ্রাফার কিছু ছবি তুলে ফেলেছিল, তবে উপস্থিত অধিকাংশ মানুষ কিছুই দেখতে পায়নি। তবুও এই ঘটনাটা উজ্জিকে খুব লজ্জিত করে। সেদিন রাতেই রামপুজি তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল। সে খুবই বিরক্ত হয়ে বলছিল যে কে সেই লোক যে ত্রিপলটা ফেলে দিল, না হলে সবাই আজ তামাশা দেখতো।
ঠিক তখনই একজন ফটোগ্রাফার আসে আর বলে, আমি পুরো ঘটনার ছবি তুলে ফেলেছি, আগামীকাল সব পত্রিকায় এই ছবি ছাপা হবে। রামপুজিও তখন সেই ছবিগুলো ছাপানোর জন্য পাঠিয়ে দেয়। ঠিক তখনই সেখানে পেড্ডি এসে হাজির হয়। প্রথমে সে নিজের মুখ ঢেকে রাখে আর একে একে সবাইকে আচ্ছা মতো মারধর করতে থাকে, কিন্তু কেউই তার মুখ দেখতে পাচ্ছিল না। এরপরই তারা আগুন জ্বালিয়ে চারপাশ আলোকিত করে তোলে আর সাথে সাথেই পেড্ডির মুখ দেখা যায়। এটা দেখে রামপুজি বলে, তুই একটা পাহাড়ি মজুর হয়ে আমাদের সঙ্গে লড়তে এসেছিস, তোর এত বড় সাহস? পেড্ডি তখন জবাব দেয়, ও দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তাকে কোনোভাবেই বাঁচতে দিব না, তাকে আমি জানে মেরে ফেলবো। আর তোর ভাই যেহেতু তার পোশাক কাটার চেষ্টা করেছে, তাই আমি ওকে পুরো গ্রামের সামনে অপমান করব। তারপর দেখা যায় সত্যিই তাই হয়। পেড্ডি তাদের সবাইকে চরম ভাবে পেটায় আর রামপুজির ভাইকে কাপড় ছাড়া অবস্থায় গ্রামের পথে বেঁধে রাখে। গ্রামের সকল মানুষ এই দৃশ্য দেখে আর সবাই তো এটা দেখে খুব ভালো করেই বুঝতে পারে যে রামপুজির প্রতিশোধ অবশ্যই নিবে, কারণ সে খুবই ভয়ঙ্কর একজন মানুষ, সে এত সহজে দমে যাওয়ার পাত্র নয়। এরপরই দৃশ্য পরিবর্তন হয়, আমাদের একটা কুস্তির ময়দানের দৃশ্য দেখানো হয়। সেখানে একজন বিখ্যাত কুস্তিগিরকে দেখি আমরা। সে উপাধি পেয়েছে হিন্দকেশরী নামে। সে অত্যন্ত দক্ষ আর সম্মানিত একজন কুস্তিগির। আমরা আরো দেখি গৌরনাইডুজির সবচেয়ে প্রতিভাবান শিষ্য ভদ্রা, কিন্তু ভদ্রা নিয়ম কানুন কিছুই মানে না। সে সব সময় আক্রমণাত্মক ভাবে লড়ে আর নানান কৌশল ও প্রতারণার মাধ্যমে প্রতিপক্ষকে হারিয়ে দেয়। এতে সে দর্শকদের করতালি আর পুরস্কার পেলেও গৌরনাইডুজি এতে মোটেও সন্তুষ্ট ছিল না। সে বলতে থাকে, খেলায় জয় পরাজয় থাকবেই, কিন্তু খেলাটার মর্যাদা ও চেতনা সবসময় বেঁচে থাকা উচিত। এরপর আবারও দৃশ্য ক্রিকেট মাঠে ফিরে আসে। দেখা যায় সেখানে পেড্ডিকে নিয়ে নিলাম চলছে। আমরা দেখি প্রতাপ ও রামপুজির মধ্যে তাকে নিয়ে দর হাঁকাহাঁকি হচ্ছে। প্রতাপ মাত্র 10 পয়সা বাড়িয়ে দর দিয়ে দেয় আর রামপুজি 1 টাকা বাড়ায়। 3 বার এই হাঁকাহাঁকির পর শেষ পর্যন্ত পেড্ডি মাত্র 1 টাকায় বিক্রি হয়ে যায়। সে তখনই বুঝে যায় যে তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর প্রতিশোধ নিতে চাইছে। অন্যদিকে রামপুজিও তাকে সরাসরি মারছে না, কারণ যদি সে এখন কিছু করে তাহলে পুরো গ্রামে এই খবর ছড়িয়ে পড়বে যে ওজি আম্মার সঙ্গে ঘটা ঘটনায় তারই হাত ছিল। তাই সে নির্বাচনের পর পেড্ডির সঙ্গে হিসাব মেটানোর পরিকল্পনা করে। এছাড়া এসব শ্রমিকের টাকা প্রয়োজন ছিল। রামপুজি খুব ভালো করেই জানতো যে সে যদি তাদের মজুরি কমিয়ে দেয় তাহলে গরিব শ্রমিকদের জীবন আরো কঠিন হয়ে যাবে। তাই সে আপাতত শান্ত থাকে। এরপরই দেখা যায় ক্রিকেট ম্যাচ শুরু হয়ে যায়। সাধারণত পেড্ডিকে শুরুতেই ব্যাটিং এ নামানো হতো, কিন্তু এবার ইচ্ছাকৃতভাবেই তাকে পাঠানো হচ্ছে না। একের পর এক প্রতাপের দলের খেলোয়াড় আউট হয়ে যাচ্ছে আর রামপুজির দল জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। অবশেষে পেড্ডি খুব রেগে যায় আর নিজেই মাঠে নেমে ব্যাট করতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে তাকে আউট করানোর জন্য তার নিজের দলের খেলোয়াড়রাই ইচ্ছাকৃতভাবে রান আউট করার চেষ্টা করছে তাকে। তবুও পেড্ডি নিজেকে কোনোভাবে বাঁচিয়ে খেলে যেতে থাকে আর একটা দুর্দান্ত পারফরমেন্স দেয়। মাঠ জুড়ে দর্শকেরা তো পেড্ডি পেড্ডি বলে চিৎকার করতে থাকে। সেই আওয়াজ গৌরআন্নার কুস্তির আখড়া পর্যন্ত পৌঁছে যায়। তখন সেও পেড্ডির খেলা দেখতে মাঠে চলে আসে। এদিকে পেড্ডি বুঝে যায় যে প্রতাপ ও রামপুঞ্জি একজোট হয়ে তার বিরুদ্ধে পরিকল্পনা করেছে। ম্যাচের মাঝখানে রামপুঞ্জি তার কাছে আসে আর বলে, তোদের মতো পাহাড়ি মজুরদের আসল জায়গা দেখানোর জন্যই এসব করেছি আমি। আজ তুই মাত্র 1 টাকায় বিক্রি হয়েছিস। প্রতাপ আর আমি আগে থেকেই সব ঠিক করে রেখেছিলাম, কারণ আমরা উচ্চ বর্ণের মানুষ, প্রভাবশালী মানুষ। এই গ্রাম আমাদের, পরিচয় আমাদের, ক্ষমতাও আমাদের। আমরা বিজয়নগরের মানুষ, আমরা তো সব ভুলে যাব। কিন্তু আজ তুই আমার সঙ্গে যা করেছিস, কাল একই কাজ প্রতাপের সঙ্গেও করতে পারিস। তাই আজ থেকেই ভেবে রাখ তোর পরিণতি কি হবে। তখন পেড্ডি বুঝতে পারে তার লড়াই শুধু 11 জন খেলোয়াড়ের বিরুদ্ধে নয়, বরং 22 জনের বিরুদ্ধেই। সবাই তার বিরুদ্ধে একজোট হয়ে গেছে। তবুও সে প্রাণপণ চেষ্টা করে খেলতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখি প্রতারণার মাধ্যমে পেড্ডিকে হারিয়ে দেওয়া হয়। এটা ছিল ম্যাচের শেষ বল। রামপুজি যখন বল করছিল তখনই উইকেটের পেছনে থাকা খেলোয়াড় নিজের জায়গা ছেড়ে সরে যায় আর রামপুজিও তখন সুযোগ নিয়ে বল দিয়ে উইকেটে স্পর্শ করে দেয়। এভাবেই ম্যাচ শেষ হয়ে যায় আর পেড্ডির দল হেরে যায়। ফলে পেড্ডির উপার্জন হয় মাত্র 1 টাকা।
যারা তার উপর ভরসা করে টাকা লাগিয়েছিল তাদের সব টাকাই ডুবে যায়। তবুও পেড্ডির গ্রামের মানুষ এবং খেলা দেখতে আসা দর্শকেরা তার খেলা দেখে মুগ্ধ হয়। সে যতক্ষণ খেলেছে সবাই হাততালি দিয়েছে আর পেড্ডি পেড্ডি বলে চিৎকার করেছে। এটাই তো তার সবচেয়ে বড় পাওয়া। আর এই পুরো দৃশ্য গৌর আন্নাও দেখছিল। অন্যদিকে পেড্ডি নিজের উপরই রাগ করতে থাকে। তার মনে হয় সমাজে তার কোনো মূল্য নেই, সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। ঠিক তখনই গৌর আন্না তার কাছে আসে আর বলে, তুই কুস্তি খেলবি? পেড্ডি জিজ্ঞেস করে, এতে কি দিনমজুরির টাকা পাওয়া যাবে? গৌরান্না বলে, এটা টাকার কথা না, খেলার কথা। দেখ, আজ তুই হেরে গেছিস, তবুও সবাই তোর নাম জপছে। তুই এখনো বুঝতে পারছিস না তোর ভেতরে কি আছে? পাহাড়ি মজুর কোথাকার। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি সুরি একজন বিধায়কের কাছে যায় আর তাদের গ্রামের সমস্যার কথা জানায়। বিধায়ক তখনই নির্বাচনে জিতে এসেছে, তাই সুরি তাকে বলে, আমাদের গ্রামে 1800 মানুষ বাস করে। 32 বছর ধরে আমরা একই সমস্যার মধ্যে আছি। প্রথমে বিধায়কের মনে হয়েছিল হয়তো এরা তার ভোট ব্যাংকের অংশ, তাই সে কাগজপত্র হাতে নেয়। কিন্তু তার সহকারী অর্থাৎ পিএ তাকে জানায়, স্যার, সরকার এই গ্রামকে স্বীকৃতিই দেয়নি। এরা কারা, কোথা থেকে এসেছে কেউ জানে না। বহু বছর ধরে এখানে থাকলেও এদের কোনো পরিচয়পত্র নেই, এমনকি এরা ভোটও দিতে পারে না। এ কথা শুনে বিধায়ক খুবই রেগে যায়। সে সাথে সাথে কাগজ ছিঁড়ে ফেলে আর বলে, তোমার সাহস হলো কি করে একজন বিধায়কের কাছে আসার? যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছে তাদের কথা আগে শুনবো, তোমরা আবার কোথা থেকে এলে? সুরি তখন অনেক অনুরোধ করে, এমনকি তার পায়েও পড়ে যায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। বিধায়ক আরো ক্ষিপ্ত হয়ে নিজের লোকদের দিয়ে সুরিকে মারধর করায়। মার খেয়ে সুরি আবারও নিজের গ্রামে ফিরে আসে। সেখানে পেড্ডি আর অন্যান্য সবাই উপস্থিত ছিল। তারা সুরিকে বলে, এই সব কিছু ভুলে যা, কিছুই বদলাবে না, আমাদের জীবন এভাবেই কেটে যাবে। দেখিসনি ওরা পেড্ডির দামও মাত্র 1 টাকা রেখেছিল। এরপরই আবার একটা ট্রেন আসে। সুরি আবারও সেই লাল পতাকা নেড়ে ট্রেন থামানোর চেষ্টা করে। তখন ট্রেনের একজন কর্মচারী গার্ডকে বলে, স্যার, এবার ট্রেন থামাতেই হবে। লোকটার লাইনের পাশে নেই, সে এবার সরাসরি ট্র্যাকের উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে। কিন্তু তখন ট্রেন এতটাই কাছে চলে এসেছিল যে সহজে ব্রেক কষা সম্ভব ছিল না। পেড্ডি তখন প্রাণপণে চেষ্টা করে তাকে বাঁচানোর জন্য। সে সুরিকে টেনে সরানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ট্রেন তার শরীরের অর্ধেক অংশে আঘাত করে ফেলেছিল। সুরির বেঁচে থাকার সম্ভাবনা ছিল খুবই কম। যদি ট্রেনটা থামতো তাহলে হয়তো তাকে দ্রুত শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করানো যেত, কিন্তু এখন জঙ্গলের ভেতর দিয়ে হাসপাতালে নিতে গেলে পথেই তার মৃত্যু হওয়ার আশঙ্কা ছিল। শেষ মুহূর্তে সুরি পেড্ডিকে বলে, তুই জানিস আমি কেন এত বছর ধরে এই ট্রেন থামানোর জন্য লড়াই করেছি? শুধু এই কারণে নয় যে আমরা 1 ঘন্টার মধ্যে অন্য শহরে পৌঁছে যেতে পারবো। আমি চেয়েছিলাম আমাদের আর অন্য গ্রামের মানুষের মধ্যে কোনো পার্থক্য না থাকুক। আমাদের সন্তান আর তাদের সন্তান যেন সমান সুযোগ পায়, আমরা যেন কাজ পাই, আমাদের জীবন যেন উন্নত হয়, আর আমরা যেন একটা পরিচয় পাই, আমাদেরও যেন একটা স্টেশনের নাম থাকে, আর আমাদের গ্রামের নামেই যেন মানুষ আমাদের চিনতে পারে। মৃত্যুর আগে সুরি আরো বলে, মরে যাওয়া খুব সহজ, কিন্তু এক নামহীন পাহাড়ি শ্রমিক হয়ে বেঁচে থাকা সবচেয়ে কঠিন। এগুলোই ছিল সুরির শেষ কথা। এরপর সে সবাইকে ছেড়ে চলে যায়। সুরির মৃত্যুতে পেড্ডি এবং গ্রামের অন্য সবাই প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা রেল লাইন উপড়ে ফেলে আর সেখানে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। যখন সরকারের কাছে এই ঘটনার খবর পৌঁছে যায় তখন পুলিশ এসে গ্রামের যাদেরকে সন্দেহ করে তাদের সবাইকে ধরে নিয়ে যায়। যারা এই কাজে জড়িত ছিল তাদের নির্মমভাবে মারধর করা হয়, এতটাই নির্যাতন করা হয় যে তাদের শরীর থেকে রক্ত ঝরতে থাকে। এরপর পুলিশ সুরির মরদেহকে বেওয়ারিশ ঘোষণা করে দেয়, কারণ তার তো কোনো পরিচয়পত্র বা সরকারি নথি ছিল না। তখন গ্রামের একজন লোক বলে, স্যার, সে আমাদের গ্রামের মানুষ। পুলিশ কর্মকর্তা জবাব দেয়, তোমার সঙ্গে তার সম্পর্ক কি? সে কি তোমার ভাই, আত্মীয়? কোনো কাগজপত্র আছে? যদি কোনো নথি না থাকে তাহলে কিভাবে প্রমাণ করবে সে তোমাদের লোক? সে আরো বলে যে কোথায় স্টেশন হবে আর কোথায় হবে না সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করে, তোমরা নিজেদের কি মনে করো? এই বলে এসে তাদেরকে খুব মারতে থাকে। পেড্ডি তখন বলে, স্যার, 32 বছর ধরে শুধু কাগজপত্র নিয়ে দৌড়েছে এই লোকটা, কিন্তু কেউ তার কথা শোনেনি।
ঠিক আছে, আমরা সব ভুলে যাব, কিন্তু অন্তত তার মরদেহটা আমাদের দিন, আমরা তাকে আমাদের গ্রামে নিয়ে গিয়ে শেষকৃত্য করব। কিন্তু পুলিশ কর্মকর্তা তাতেও রাজি হয় না। সে বলে, এই লাশ বেওয়ারিশ, আমি এটা তোমাদের নিয়ে যেতে দিতে পারি না। তবুও পেড্ডি মরদেহটি নিজের গ্রামে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে নির্মমভাবে পেটায়। শেষ পর্যন্ত পুলিশ গ্রামের মানুষদেরও নির্যাতন করতে থাকে আর হুমকি দেয়, এই লাশ নিয়ে যদি আর কোনো ঝামেলা করো তাহলে এদেরও লাশ পড়ে থাকবে। অবশেষে পেড্ডিকে হার মানতে হয়। সে বুঝে যায় যে সমাজে তার বা তার গ্রামের মানুষের কোনো পরিচয় নেই, কোনো অস্তিত্ব নেই। তখনই সে সিদ্ধান্ত নেয় এই পরিচয় তাকে অর্জন করতেই হবে। আর এই লক্ষ্য নিয়েই সে সরাসরি পৌঁছে যায় সেই গৌর আন্নার কুস্তির আখড়ায়। সেখানে গিয়ে সে গৌর আন্নাকে বলে, আমি কুস্তি শিখতে চাই। সে জবাব দেয়, এখানে কিন্তু কোনো মজুরি পাওয়া যাবে না। পেড্ডি তখন দৃঢ় কণ্ঠে বলে, আমার মজুরির দরকার নেই, আমার দরকার একটা নাম, একটা পরিচয়। শুধু নিজের জন্য নয়, আমার পুরো গ্রামের মানুষের জন্য আমি সেই পরিচয় অর্জন করতে চাই। দেখা যায় ভদ্র এবং আখড়ার অন্য কুস্তিগিররা পেড্ডির উপর খুবই ক্ষুব্ধ ছিল, কারণ সে না তাদের গ্রামের মানুষ, না তার কোনো পরিচয় বা সামাজিক মর্যাদা ছিল। তারপরেও গৌর আন্না তার মধ্যে কি দেখেছিল সেটা কেউ বুঝতে পারছিল না। পেড্ডি যখনই তার কাছে গিয়ে কুস্তি শেখানোর জন্য অনুরোধ করত, তিনি বলতেন, থাকতে চাইলে থাকো, না চাইলে চলে যেতে পারো। তবুও পেড্ডি হাল ছাড়েনি। সে ধৈর্য ধরে সব কাজ করতে থাকে আর অজান্তেই অনেক কিছু শিখে ফেলে। এদিকে ভদ্রা তাকে নিয়ে খুব হাসাহাসি করত। একদিন তো সে বিদ্রুপ করে বলেই ফেলে যে তোমরা নাকি সব কাজ জোড়ায় জোড়ায় করো, মজুরিও দুজন মিলে পাও, তাহলে বিয়ে করতে গেলেও কি জোড়ায় জোড়ায় যাবে? আর বাসর রাত কি দুজনে মিলে পালন করবে? এই কথা শুনে তো পেড্ডির খুব রাগ হয়। সে ভদ্রার উপর হাত তুলতে যাচ্ছিল, ঠিক তখনই গৌর আন্না এসে তাকে থামিয়ে দেয় আর বলে, যদি কুস্তি শিখতেই চাও তাহলে সব রাগ অভিমান ছেড়ে দিতে হবে। পেড্ডি তখন ক্ষুব্ধ হয়ে বলে, আপনি আমাকে কুস্তি শেখালেন কবে? আমি তো এতদিন ধরে এখানে গাধার মতো খেটেই যাচ্ছি। তখন গৌর আন্না তাকে বোঝায়, তুই যে বস্তা বহন করছিস, যে পানি তুলছিস, যেই মাটি কাটছিস, এই সবের প্রতিটাই কুস্তির এক একটা কৌশল আর অনুশীলন, শুধু তুই সেটা বুঝতে পারিসনি। এরপর সে প্রতিটা কাজের সঙ্গে কুস্তির কৌশলের সম্পর্ক বুঝিয়ে দেয়। ধীরে ধীরে পেড্ডি সত্যিকারের কুস্তি শেখা শুরু করে। সে পানির নিচে দীর্ঘক্ষণ শ্বাস আটকে রাখার অনুশীলনও শুরু করে, যা ছিল ভদ্রার একটা রেকর্ড। ধীরে ধীরে সে সেই রেকর্ডের কাছাকাছিও পৌঁছে যেতে থাকে। এতে ভদ্রা এবার ভয় পেতে শুরু করে, কারণ পেড্ডি যদি একবার তাকে ছাড়িয়ে যায় তাহলে আখড়ার সেরা কুস্তিগির হিসেবে তার অবস্থান নষ্ট হয়ে যাবে। কিন্তু দেখা যায় পেড্ডির খুব বেশি একটা সময় লাগে না সব কৌশল আয়ত্ত করতে। সে নিজেকে পুরোপুরি কুস্তির পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছিল। ধীরে ধীরে সে গৌর আন্নার গর্বে পরিণত হয়। এরপর এক কুস্তি প্রতিযোগিতার আয়োজন হয়। সেখানে গৌর আন্না ভদ্রাকে না পাঠিয়ে পেড্ডিকে পাঠায়। পেড্ডিকে দেখে তো প্রতিপক্ষরা খুব হাসতে থাকে। তারা বলে, ভদ্রার কাছে হারলে অন্তত বলতে পারতাম যে একজন বড় কুস্তিগিরের কাছে হেরেছি, কিন্তু এই নাম পরিচয়হীন পাহাড়ি শ্রমিকের কাছে হারলে তো নিজের উপরই লজ্জা লাগবে। তখন পেড্ডি জবাব দেয়, শুধু মুখে বড় বড় কথা বললেই হবে না, হাতেও কিছু করে দেখাও। তোমাদের সেরা দুই কুস্তিগিরকে পাঠাও, আমি দুজনকেই হারাবো। পেড্ডির এই আত্মবিশ্বাসী কথা শুনে গৌর আন্না হাততালি দিতে থাকে। এরপর প্রতিপক্ষের দুই সেরা কুস্তিগির তাকে থামানোর জন্য মাঠে নামে, কিন্তু তারা বেশিক্ষণ পেড্ডির সামনে টিকতেই পারে না। পেড্ডির কাছে এই লড়াই শুধু একটা ম্যাচ ছিল না, তাকে প্রমাণ করতে হতো যে তারও একটা পরিচয় আছে, তার গ্রামেরও একটা অস্তিত্ব আছে। সে লড়ছিল 1800 মানুষের জন্য, 32টা পরিবারের জন্য। তাই সে কোনোভাবেই হারতে পারে না। একাই সে দুই প্রতিপক্ষকে পরাজিত করে দেয়। এই দৃশ্য দেখে গৌর আন্নার বুক গর্বে ভরে ওঠে। চারপাশের সবাই তখন পেড্ডি পেড্ডি বলে চিৎকার করতে থাকে। গৌর আন্নার মনে হতে থাকে যেন তার প্রিয় খেলাটা আজ আবারও নতুন করে বেঁচে উঠেছে। সেই রাতেই দেখা যায় উজ্জিয়াম্মা গোপনে পেড্ডির সঙ্গে দেখা করতে আসে। সে বলে, তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি, সেদিন তুমি ট্রিপল ফেলে আমার সম্মান রক্ষা করেছিলে। এরপর সে মজা করে বলে, তবে আমাকে আরেকজনকে খুঁজে বের করতে হবে, সে আমাকে অন্ধকারে কিস করে পালিয়ে গিয়েছিল। পেড্ডি তখন হেসে উত্তর দেয়, তাকেও আমিই খুঁজে বের করব, আগে আমি ভালোভাবে খেলি, জেলা পর্যায়ে প্রতিযোগিতা জিতে আসি। এই কথা শুনে উজ্জিয়াম্মা সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ সে পিছলে যায়। পেড্ডি দ্রুত তাকে ধরে ফেলে, আর তাকে ধরে রাখার সেই মুহূর্তেই উজ্জিয়াম্মার মনে ধীরে ধীরে একটা সন্দেহ জাগে। এই শরীরের গঠন, এই স্পর্শ হয়তো
সেই মানুষটার, যে একদিন অন্ধকারে তার কাছে এসেছিল। ওজ্জিয়াম্মা তখন বুঝতে পারে তার নাকের কাছে যে নিঃশ্বাস এসে লাগছে সেই মানুষটার কেউ নয়, পেড্ডি। সেই পেড্ডি যে একদিন তার কাছে গোপনে এসেছিল। প্রথমে উজ্জিয়াম্মা তাকে অনেক বকাঝকা করে। তখন পেড্ডি নিজের ভালোবাসার কথা প্রকাশ করে আর বলে, আমি ফুল দিতে জানি না, উপহার দিতে জানি না, আমি শুধু এভাবেই ভালোবাসা প্রকাশ করতে জানি, স্পর্শের মাধ্যমে। তাই আমি তোমাকে ছুঁয়েই আমার ভালোবাসার কথা বোঝাতে চেয়েছিলাম। এই কথা শুনে ওজ্জিয়াম্মা খুব রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি গৌরান্না একটা বড় পরিকল্পনা করে। সে পেড্ডিকে বলে, এভাবে ধীরে ধীরে এগোলে হবে না, সামনে অনেক বাধা আসবে, অনেক মানুষ তোকে নিচে নামানোর চেষ্টা করবে, কারণ তোর কোনো নাম নেই, কোনো পরিচয় নেই। তুই জেলা পর্যায়ে প্রতিযোগিতা জিতে গেছিস। এখন আমি সারা ভারতের সব কুস্তির আখড়ায় ঘোষণা করব যে যেই পেড্ডিকে কুস্তিতে হারাতে পারবে তাকে আমি অনেক দামি বাহুর অলংকার পুরস্কার হিসেবে দিয়ে দিব। এই বাহুর অলংকার বা করাটিরও একটা ইতিহাস ছিল। আমরা জানতে পারি সাসোদিয়ার বংশে বহু প্রজন্ম ধরেই করাটি ছিল। পুরনো সময় কোনো কুস্তিগির বড় প্রতিযোগিতায় জিতলে তাকে কড়া পরিয়ে সম্মানিত করা হতো। সেই ঐতিহ্যবাহী করাটি পারিবারিক উত্তরাধিকার হিসেবে সাসোদিয়ার কাছে এসেছিল। আর একসময় গৌরান্না আর সাসোদিয়ার মধ্যে একটা কুস্তি প্রতিযোগিতা হয়। সেখানে গৌরান্না সাসোদিয়াকে পরাজিত করে। পরাজয়ের পর সে নিজে মাথা নত করে সেই করাটি গৌরান্নার পায়ে পরিয়ে দেয়। কিন্তু সেদিন থেকে সাসোদিয়া গৌরান্নাকে হারানোর সুযোগ খুঁজতে থাকে। তাকে ছোট করার জন্য বিভিন্ন প্রতিযোগিতায় নিজের সেরা সেরা কুস্তিগিরদের পাঠাতে থাকে। এরপর যখন সাসোদিয়া জানতে পারে যে এমন একজন নতুন কুস্তিগির এসেছে, পেড্ডি, যাকে নিয়ে গৌরান্না অত্যন্ত গর্বিত আর যাকে নিয়ে সে সবাইকে চ্যালেঞ্জ করছে, তখন সাসোদিয়া নিজেই পেড্ডির নাম জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য সুপারিশ করে। আর কিছুদিন পর দেখা যায় পেড্ডির কাছে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের চিঠিও চলে আসে। সাসোদিয়া তখন গৌরান্নাকে বলে, গ্রামের মধ্যে তুমি যে অপমান আমার করেছিলে তার প্রতিশোধ আমি সারা ভারতের সামনে নিব। আমি চাই সবাই দেখুক তোমার পরাজয়। অর্থাৎ সে গৌরান্নাকে এটা বুঝিয়ে দেয় যে তার পেড্ডি জিতুক সেটা সে কোনোভাবেই চায় না। যাক, এরপরই আমরা দেখতে পাই পেড্ডি জাতীয় পর্যায়ের কুস্তি প্রতিযোগিতায় পৌঁছে যায় আর এবার শুরু হয় তার লড়াই। পেড্ডি তো একের পর এক প্রতিপক্ষকে হারাতে থাকে, এমনকি সাসোদিয়ার সেরা কুস্তিগিরদেরও হারায়। একদিন অনুশীলনের সময় ভাদ্রা তার কাছে আসে আর বলে, পেড্ডি, তুই আজ অনেক দূর এগিয়ে গেছিস, আর কয়েকদিনের মধ্যেই যদি এই জাতীয় প্রতিযোগিতাতেও জিতে যাস তাহলে চারদিকে শুধু তোরই জয়ধ্বনি শোনা যাবে, সবাই তোর প্রশংসা করবে। তারপর সে কিছুটা ঈর্ষা আর কষ্ট মিশিয়ে বলে, কিন্তু আমি সেটা হতে দিব না। এই বলেই সে হঠাৎই পেড্ডিকে জড়িয়ে ধরার ভান করে তার পায়ে আঘাত করে আর ইচ্ছে করেই সে পেড্ডির পা আহত করে দেয়। এরপর সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় আর সরাসরি সাসোদিয়ার কাছে গিয়ে সব তথ্য জানিয়ে দেয়। এরপর সে বলতে থাকে, পেড্ডিকে হারাতে হলে এবার তার পায়ে আঘাত করতে হবে। ওর পা অলরেডি দুর্বল হয়ে গেছে, নইলে তোমরা কেউ ওকে হারাতে পারবে না। দৃশ্য চলে যায় পরের দিন। সাসোদিয়ার কুস্তিগির ঠিক সেটাই করে। যখন সে বুঝতে পারে যে সে হারতে চলেছে তখনই সে পেড্ডির আহত পায়ে মারাত্মকভাবে আঘাত করে। আঘাতটা খুবই গুরুতর ছিল, কিন্তু এরপরেও পেড্ডি থেমে যায় না। নিজের পায়ের ব্যথাকে উপেক্ষা করে সে শেষ মুহূর্তে এমন একটা কৌশল প্রয়োগ করে যাতে সে 4 পয়েন্ট পেয়ে যায়। এর ফলে সে ম্যাচ জিতে যায় আর সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে পৌঁছে যায়। তবে ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই সে মাটিতে লুটিয়ে পড়ে। তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে জানায়, তোমার ডান পায়ের একটা গুরুত্বপূর্ণ স্নায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি সুস্থ হতে অনেক বছর লাগতে পারে, দীর্ঘ চিকিৎসা দরকার হবে, আর এখন তোমার কুস্তি খেলা একদমই উচিত নয়। এই কথা শুনে পেড্ডি অনেক ভেঙে পড়ে। কান্না করতে করতে সে বলে, যদি আমাকে খেলাধুলা থেকে দূরে সরিয়ে দেওয়া হয় তাহলে আমার গ্রামের মানুষ কিভাবে জানবে যে আমি কে? আমি তো নিজের গ্রামের লোকেদের কাছেও সত্যিটা বলিনি। প্রতিযোগিতায় আমি বিজয়নগরের প্রতিনিধিত্ব করেছি, কাগজে আঙুলের ছাপ দিয়ে লিখেছি আমি বিজয়নগরের মানুষ, কিন্তু শুধু এই দিনের জন্য আমার গ্রামের মানুষ ভাববে আমি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। তারা ভাববে আমি এখন বিজয়নগরের মানুষ হয়ে গেছি, কিন্তু না, আমি তো এখনো তাদের জন্যই লড়ছি। আমি যদি বিজয়নগরের পরিচয় ব্যবহার না করতাম তাহলে তো এই পর্যায়ে পৌঁছাতেই পারতাম না। তখন গৌরান্না জোরে বলে ওঠে, আরে পাহাড়ি মজুর, তুই কেন বুঝতে পারছিস না? তুই 3 দিন কোমায় ছিলি, ম্যাচ শেষ হয়ে গেছে,
বিজয়ীর নামও ঘোষণা হয়ে গেছে, তুই রূপার পদক জিতেছিস। এরপর আমরা দেখি পেড্ডি নিজের গ্রামে ফিরে যায়। সে প্রচুর অর্থ পুরস্কার হিসেবে পেয়েছিল, সেই অর্থ গ্রামের মানুষের মধ্যে ভাগ করে দেয়। সরকারি চাকরির প্রস্তাবও তাকে দেওয়া হয়েছিল, কিন্তু সে সেই নিয়োগপত্র ছিঁড়ে ফেলে। তারপর সে একাই রওনা হয় নিউ দিল্লির উদ্দেশ্যে। সেখানে সংসদ ভবনের বাইরে গিয়ে সে বিভিন্ন মন্ত্রীর দপ্তরের সামনে বসে থাকে। তার হাতে ছিল নিজের ক্রীড়া সনদপত্র এবং বিভিন্ন নথি, যেখানে প্রমাণ ছিল যে সে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত খেলেছে। কিন্তু কোনো মন্ত্রী বা তাদের সহকারীরা তার কথাই শুনতে চায় না। এদিকে বেঁচে থাকার জন্য সে দিনমজুরির কাজও করতে থাকে। এভাবেই দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়, কিন্তু হাজার চেষ্টা করেও কারোর সঙ্গে তার সাক্ষাৎ হয় না। সব জায়গা থেকে সে শুধু পায় হতাশা। অবশেষে একদিন সে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে একজন মন্ত্রীর কাছে পৌঁছে যায়। সে নিজের সার্টিফিকেট দেখিয়ে বলে, স্যার, আমি অলিম্পিকে খেলেছি। মন্ত্রী উত্তর দেয়, অলিম্পিকে খেলেছ ঠিক আছে, কিন্তু তুমি তো দ্বিতীয় হয়েছ, রূপার পদক পেয়েছ, স্বর্ণ তো আর পাওনি। পত্রিকায় তোমার ছবিও ছাপা হয়নি। যেদিন তুমি স্বর্ণপদক জিতবে সেদিন তোমার কথা শুনবো। এই কথা বলে তাকেও সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর গল্প আবারও চলে আসে বর্তমান সময়ে। মিস্টার বিশ্বাস তখন বলে, তাহলে এভাবেই তোমাদের নায়ক হেরে গেল? এমন একজন পরাজিত মানুষের সঙ্গে দেখা করারও আমার কোনো ইচ্ছে নেই। তখন সেই লোকটা হেসে বলে, স্যার, গল্প তো তাড়াতাড়ি শেষ হয়নি। আমরা দেখি তারা পাহাড়ের উপরে পৌঁছে গেছে। সেখানে একটা ছোট্ট চায়ের দোকান ছিল। সেখান থেকে আবারও গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা পেড্ডিকে দেখি। সে গভীর চিন্তায় মগ্ন ছিল। সে ভাবতে থাকে এখন তার কি করা উচিত, কারণ তার ডান পা আর আগের মতো কাজ করছে না, আর এখনো সেখানে অনেক ব্যথা, আর এতটাই ব্যথা যে সে ঠিক মতো হাঁটতেও পারে না। তাই সে বুঝতে পারে এবার তাকে নতুন করে কিছু একটা করতেই হবে, না হলে তারা আবারও সেই আগের অবস্থাতে ফিরে যাবে। পেড্ডি এবার একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে চলন্ত ট্রেনের বাইরে তার ডান পা বের করে দেয়, আর কিছুক্ষণ পরই পাটা একটা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে আর সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে যায়। ভয়ঙ্কর যন্ত্রণায় পেড্ডি ছটফট করতে থাকে। তাকে তখন দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই সিদ্ধান্তের পেছনেও একটা বড় কারণ ছিল। পেড্ডি যখন বিভিন্ন মন্ত্রী আর সরকারি দপ্তরের দরজায় দরজায় ঘুরে নিজের গ্রামের মানুষের জন্য আবেদন করছিল, তখন সে একটা ক্রীড়া একাডেমি দেখতে পায়। সেখানে সে এমন এমন খেলোয়াড়দের দেখে যারা শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও খেলাধুলা করছে। হ্যাঁ, সেটা ছিল প্যারা অলিম্পিক গেমসের জন্য প্রশিক্ষণ কেন্দ্র। পেড্ডি দেখেছিল অনেকেই হাত ছাড়াই তীরন্দাজির অনুশীলন করছে, কেউ আবার হুইল চেয়ারে বসে বিভিন্ন খেলা খেলছে, আবার কেউ কৃত্রিম পা লাগিয়ে দৌড়াচ্ছে। সমাজ তাদেরও একই সম্মান দিচ্ছে আর স্বীকৃতি দিচ্ছে। সেই দৃশ্য দেখে পেড্ডির মনে একটা পরিকল্পনা আসে। সে ভাবে যদি সে নিজের পা হারায় তাহলে তো সেও প্যারা অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পাবে, আর সেখান থেকেই হয়তো সে তার গ্রামের মানুষের কথা পুরো দেশের সামনে তুলে ধরতে পারবে। তাই সে নিজের ডান পা হারানোর সেই ভয়ঙ্কর সিদ্ধান্তটা নিয়ে নেয়। একটা মানুষ কতটা অন্য মানুষের জন্য ভাবলে এমনটা করতে পারে। যাক, এরপর গল্প আবারও ফিরে আসে বর্তমানে। দেখা যায় যেখানে সুরি একসময় ট্রেন থামানোর জন্য লাল পতাকা নাড়ত, এখন সেখানে একটা রেল স্টেশন তৈরি হয়েছে। কৃত্রিম পা নিয়ে দৌড়ে পেড্ডি প্যারা অলিম্পিকে জয়লাভ করেছে। জয়ের পর পদক নেওয়ার বদলে পেড্ডি একটা মাইক্রোফোন চায়, আর মাইক্রোফোন হাতে নিয়ে এসে বলে, স্যার, আমি ভারতীয় নই। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। স্পোর্টস একাডেমির কর্মকর্তারা বলে, তুমি তো ভারতীয়ই, তাহলে এই কথা বলছো কেন? ফেডারেশনের লোকজন বলে, তুমি তো অন্ধ্রপ্রদেশের বিজয়নগরের বাসিন্দা। তখন পেড্ডি উত্তর দেয়, খেলার সুযোগ পাওয়ার জন্য আমাকে বিজয়নগরের পরিচয় ব্যবহার করতে হয়েছে, কিন্তু আসলে আমি পাহাড়ি গ্রামের মানুষ। আপনারা কি জানেন আমাদের মতো এমন কত গ্রাম সারা ভারতে আছে? প্রায় 1800টা গ্রাম রয়েছে যাদের কোনো আধার কার্ড নেই, রেশন কার্ড নেই, কোনো সরকারি পরিচয় পত্রও নেই। আমরা বাঁচি না মরি, সরকারের তাতে কোনো মাথা ব্যথা নেই। আমরা যেন বেওয়ারিশ মানুষ। আমি এত দূর শুধু চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসিনি। আমি এখানে এসেছি যাতে আমার গ্রামেরও একটা নাম হয়। আমি চাই আমাদের গ্রামেও ট্রেন থামুক, গ্রামের মানুষও সুযোগ সুবিধা পাক, যেমনটা অন্য সবাই পেয়ে থাকে। আমি চাই আমাদেরও একটা পরিচয় থাকুক, যাতে পুলিশ আর কোনোদিন বলতে না পারে যে আমরা বেওয়ারিশ। পেড্ডির এই কথাগুলো শুনে উপস্থিত মন্ত্রীদের চোখেও পানি চলে আসে। অবশেষে পেড্ডি ট্রেনে করে নিজের গ্রামে ফিরে আসে। সেখানে তার মা এবং পুরো গ্রামের মানুষ তাকে স্বাগত জানায়। সবার চোখে তখন আনন্দ আর আবেগের অশ্রু। উজ্জিয়াম্মাও সেখানে উপস্থিত ছিল। তার সমস্ত রাগ ইতিমধ্যেই ভালোবাসায় পরিণত হয়েছিল। পেড্ডির প্রতি তার সম্মানও অনেক বেড়ে যায়। অন্যদিকে বিজয়নগরের মানুষ রামপুজি, প্রতাপ এবং ভদ্রাও নিজেদের ভুল স্বীকার করে। তারা পেড্ডিকে আন্তরিকভাবে গ্রহণও করে নেয়।
গৌরান্নাও তার সাফল্যে ভীষণ গর্ব অনুভব করে। এরপরই দেখা যায় স্টেশন মাস্টার এসে পেড্ডিকে বলে আজ থেকে এই স্টেশনেই ট্রেন থামবে, আর এই স্টেশনের নাম হবে পেড্ডি স্টেশন। কিন্তু পেড্ডি সঙ্গে সঙ্গে বলে না, এই স্টেশনের নাম আমার নামে নয়, এর নাম হওয়া উচিত সুরির নামে, কারণ এই স্বপ্নের জন্য 32 বছর ধরে সে লড়াই করেছে। দৃশ্য চলে আসে বর্তমানে। মিস্টার বিশ্বাস বলে আমি এখনই পেড্ডির সঙ্গে দেখা করব না, বরং আমি এমন একটা ব্যবস্থা করব যাতে গ্রামের প্রত্যন্ত এলাকার প্রতিটা প্রতিভাবান শিশু ফেডারেশন পর্যন্ত পৌঁছাতে পারে। আমি দেশের প্রত্যেক গ্রামে গিয়ে লুকিয়ে থাকা প্রতিভাদের খুঁজে বের করব, যাতে তারা দেশের জন্য খেলতে পারে আর দেশের নাম উজ্জ্বল করতে পারে। ঠিক তখনই স্টেশনে ট্রেন আসার ঘোষণা শোনা যায়। মিস্টার বিশ্বাস অবাক হয়ে লোকটাকে জিজ্ঞেস করে এখানে তো ট্রেন আসছে, তাহলে তুমি আমাকে কেন বলেছিলে যে এখানে কোনো ট্রেন আসে না? তখন লোকটা বলে আমি যদি আপনাকে জঙ্গলের পথ দেখিয়ে এখানে না আনতাম তাহলে আপনি কখনোই আমাদের কষ্ট আর সমস্যাগুলো সত্যিকার অর্থে বুঝতে পারতেন না। এ কথা শুনে মিস্টার বিশ্বাস হেসেই ফেলে। এরপর সে সেখান থেকে চলে যায়। সে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে ফেডারেশনের কর্মকর্তারা দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে যাবে, সেখানকার লুকিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করবে আর তাদের সুযোগ করে দিবে। এর মাধ্যমে ভারতের ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে, কারণ তারা বুঝে গিয়েছিল যে মানুষ তো সবসময় তাদের নিয়ে সমালোচনাই করবে, কিন্তু এখন আর এসব কথায় তাদের কোনোই গুরুত্ব নেই। যাক, এই তো ছিল আজকের গল্প। পেড্ডির জীবনের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।